আমরা আগের ক্লাসে প্লেট সম্পর্কে, প্লেটের শ্রেণীবিভাগ, যে পাত সীমানার যে শ্রেণীবিভাগ সেগুলো সম্পর্কে জেনেছি। তারপরে আগ্নেয়গিরি সম্পর্কে, অগ্নুৎগম যে চ্যাপ্টার সেটা সম্পর্কে আলোচনা করেছি, এবং পরের যে বিষয় রয়েছে সেটা হচ্ছে ভূমিকম্প বা আর্থকোয়াক। তো ভূমিকম্প তোমরা এটা একটা অন্তঃস্থ অর্থাৎ ভূ আভ্যন্তরীণ শক্তি হিসেবে কাজ করে, বা তার একটা ফোর্স হিসেবে, শক্তি হিসেবে কাজ করে। তো ভূমিকম্পের ফলে বা ভূমিকম্প আমরা কাকে বলবো, যেটা হচ্ছে ভূপৃষ্ঠ বলবো না, যদি ধরো আর্থ ক্রাস্ট যেটা, তো যদি ক্ষণিকের জন্য কম্পিত হয় বা কেঁপে ওঠে, এই ঘটনাটাকে আমরা ভূমিকম্প বলছি। তো কি কারণে কাঁপে, তো ভূমিকম্প কেন হয়, তো এখানে বলা যায় যে তোমরা যেটা আগের যে চ্যাপ্টারে তোমরা পড়েছো, যে ভূত্বক যে বিভিন্ন শিলাখণ্ড দিয়ে, যে শক্ত একটা অনমনীয় শিলাখণ্ড দিয়ে গঠিত হয়েছে, যেগুলোকে আমরা পাত বলছি, তো সেগুলো কী হয়, সেগুলো মুভমেন্ট করে, এবং যে পাত সীমানাগুলোকে কতগুলো ভাগে ভাগ করেছি, সেই পাত সীমানা বরাবর কী হয় না, পাতগুলো গতিশীল হয়। তো এই কারণে সেই সীমানা অঞ্চলগুলো সবথেকে বেশি ভূমিকম্প প্রবণ হয়ে থাকে। তাহলে ভূমিকম্প কাকে বলছে, এবং ভূমিকম্পের যে প্রধান কারণ সেটা হচ্ছে পাতের যে চলনটা হচ্ছে পাত সীমানা বরাবর, যে তিন ধরনের পাতের যে সীমানা রয়েছে, সেই অঞ্চলগুলো হচ্ছে সবথেকে বেশি ভূমিকম্প প্রবণ। এবং এটা ছাড়া, পাতের চলন ছাড়া, ধরো যে জায়গাতে আগ্নেয়গিরি হবে, আগ্নেয়গিরির অগ্নুৎগম হয়, ঠিক আছে, তো সেই অগ্নুৎগম যেখানে অভ্যন্তরের একটা ম্যাগমা বাইরে উদ্গীরণ হলে সেই জায়গাতে সেখানে একটা কি হয়, গ্যাপের সৃষ্টি হয়, বা ভারসাম্য রক্ষা করার জন্য সেখানে একটা আলোড়ন সৃষ্টি হতে পারে। সেই যেটা ম্যাগমার যে অংশ থেকে ম্যাগমাটা বাইরে বেরিয়ে এসেছিল, তো সেটা আবার সেই সুস্থিত অবস্থায় ফিরে আসার জন্য সেই জায়গাগুলো আন্দোলিত হতে পারে, এবং সেখানে ভূমিকম্প তৈরি হতে পারে। তো পাতের চলন, তারপরে হচ্ছে আগ্নেয়গিরির অগ্নুৎগম, এগুলোর ফলে যেমন ভূমিকম্প হয়, সেরকমভাবে আরও কিছু অ্যাক্টিভিটিস আছে যেগুলো হচ্ছে মানুষ দ্বারা হয়ে থাকে। যেমন ধরো যেগুলো হচ্ছে খনিক প্রবণ জায়গাতে, যেখানে মাইনিং চলে, খনন কার্যের ফলে যে গহ্বর সৃষ্টি হয়, সেই জায়গাগুলোতে ধসে গেলে পার্শ্ববর্তী অঞ্চলে ভূমিকম্প হতে পারে। কিংবা যেটা হচ্ছে পার্বত্য অঞ্চলে যদি কোনো ধস নামে, অর্থাৎ পার্বত্য অঞ্চলে যদি বিরাট অঞ্চল যদি ধস নামে, তাহলে সেই জায়গাতে ভূমিকম্প সংঘটিত হতে পারে। হ্যাঁ, তো এর হচ্ছে তুমি যদি এটা যদি কারণ, ঠিক আছে, এর তুমি ডেফিনেশন বলছো, বা এটা সংজ্ঞা বলছো, এটা হচ্ছে কারণগুলোকে তুমি এর দুটো ভাগে ভাগ করছো। এটা হচ্ছে প্রাকৃতিক, ঠিক আছে, প্রাকৃতিক কারণ যেখানে পাতের চলন এবং আগ্নেয়গিরি এগুলো সম্পর্কিত, এগুলো হচ্ছে দায়ী। আর এটা হচ্ছে মনুষ্য সৃষ্টি কারণ, যেগুলো হচ্ছে খনন কার্য, হতে পারে বিভিন্ন ধরনের, ঠিক আছে। তারপরে হচ্ছে যেগুলো হচ্ছে নির্মাণের ফলে, পার্বত্য অঞ্চলের নির্মাণের ফলে, যেগুলো হচ্ছে ভূমি ধস বলছে যেটা, ঠিক আছে, এটা হচ্ছে নির্মাণ কাজ এমনিতে, ঠিক আছে, যেমন হচ্ছে ঘরবাড়ি নির্মাণ, ঠিক আছে। তাহলে এখানেও প্রাকৃতিক কারণে, যেটা ল্যান্ডস্লাইড, যেটা হচ্ছে ধরো অ্যাভালান্স বা এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে। কিংবা ধরো যেখানে পার্বত্য অঞ্চলে
যেখানে ধরো অতিরিক্ত অতিরিক্ত পরিমাণে যেটা হচ্ছে ব্যারেন ল্যান্ড যেখানে রয়েছে, ঠিক আছে, তো সেই জায়গাতে মাটিটা সম্পৃক্ত হয়ে গেলেও ভূমিধস ঘটতে পারে। তো এখানে এটা হচ্ছে পাত পাত সম্পর্কিত এবং আগ্নেয়গিরি, এই দুটো অগ্নুদ্গম বলতে পারে। এটা পাত সম্পর্কিত এবং এটা হচ্ছে অগ্নুদ্গমের সাথে বেশি করে সম্পর্কিত, ঠিক আছে। এই দুটো কারণ রয়েছে এবং মানুষের সৃষ্টির কারণে এখানে যেটা হচ্ছে পাহাড়ি অঞ্চলে যে নির্মাণগুলো হয়, রাস্তা নির্মাণ এবং বিশেষ করে ড্যাম রাস্তা নির্মাণ, এখানে যেটা ডিনামাইট ফাটানো, এই কাজগুলো কোনো জায়গাতে ভূমিকম্প সৃষ্টি করতে পারে। তাহলে কারণগুলোকে তোমরা এটা দুটো ভাগে ভাগ করে, প্রাকৃতিক কারণ এবং মানুষের সৃষ্টির কারণ। এখন ভূমিকম্প মোটামুটি ভাবে ভূত্বক, আমরা যেখানে দাঁড়িয়ে আছি ভূপৃষ্ঠ, সেখান থেকে 15 থেকে 16 কিলোমিটার বা তারও নিচে অংশে সংঘটিত হতে পারে। মোটামুটি ভাবে 16 কিলোমিটার নিচে এর উৎপত্তি স্থল হয়ে থাকে। এখানে দেখো বলেছে অধিকাংশ ভূমিকম্পের কেন্দ্র ভূপৃষ্ঠ থেকে 50 থেকে 100 কিলোমিটার গভীরে হয়ে থাকে। তো যে জায়গাতে ভূমিকম্পের সৃষ্টি হয় সেই অঞ্চলটাকে বলছে ভূমিকম্পের কেন্দ্র। ধরো এটা ভূপৃষ্ঠের নিচে যেখানে ভূমিকম্পের সৃষ্টি হচ্ছে সেই জায়গাটাকে ভূমিকম্পের কেন্দ্র বলছে। এই জায়গাটা হচ্ছে ভূমিকম্পের কেন্দ্র বা এটাকে সেন্টার বলে। আর ঠিক উপরে উলম্বভাবে যে জায়গাটা রয়েছে যেখানে ভূমিকম্প প্রথম এসে পৌঁছায় এবং এটা কি হয়, এখানে তরঙ্গের আকারে চারদিকে ছড়িয়ে পড়ে, ঠিক আছে। তো এই জায়গাটাকে বলছে উপকেন্দ্র, ঠিক আছে। তাহলে এটা ভূপৃষ্ঠের নিচে যে জায়গাটাতে ভূমিকম্পের সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে ভূমিকম্পের কেন্দ্র বলে, এটাকে সেন্টার বলে। আর ঠিক তার উপরে লম্বালম্বি ঠিক তার উপরে ভূপৃষ্ঠের যে জায়গাটা সেটাকে উপকেন্দ্র বলছে, এটাকে একটি সেন্টার বলে। তো ভূমিকম্প প্রথম এই জায়গাতে এসে যেটা হচ্ছে রেকর্ড হয়, ঠিক আছে, যেটা হচ্ছে টি ওয়েভ বা প্রাইমারি ওয়েভ, এটা এই জায়গাতে উপকেন্দ্রে এসে রেকর্ড হয়। তাহলে এখানে উপকেন্দ্র এবং ভূমিকম্পের কেন্দ্র এবং উপকেন্দ্র। তাহলে ভূমিকম্পের কেন্দ্র এবং উপকেন্দ্র, একটু কোশ্চেন পড়ে, ভূমিকম্পের কেন্দ্র কাকে বলে আর হচ্ছে ভূমিকম্পের উপকেন্দ্র। ভূমিকম্পের উপকেন্দ্র কাকে বলে। এরপরে এই যে ভূমিকম্পের ফলে কি হয় না, তো কতগুলো কি হয়, যে কম্পনগুলো, যে তরঙ্গগুলোর সৃষ্টি হয় সেগুলোকে বলছে ভূমিকম্প তরঙ্গ। ভূমিকম্পের ফলে উদ্ভূত শক্তি কেন্দ্র উপকেন্দ্র থেকে পৃথিবীর অন্যান্য স্থানের তরঙ্গের মতো ছড়িয়ে পড়ে, ঠিক আছে। এই তরঙ্গগুলোকে বলা হচ্ছে ভূমিকম্পন তরঙ্গ। এগুলো কি হয় না, এগুলোকে যেখানে ভূমিকম্পর সৃষ্টি হয়, ঠিক আছে, এখান থেকে ঠিক উপরে উপকেন্দ্র আছে, এই কেন্দ্র এবং উপকেন্দ্র থেকে পৃথিবীর অন্যান্য স্থানে তরঙ্গগুলো বিভিন্ন দিকে ছড়িয়ে যায়। এই তরঙ্গগুলোকে 3টে ভাগে ভাগ করে, কি
এটা হচ্ছে প্রাথমিক তরঙ্গ বা যেটাকে প্রাইমারি ওয়েভ বলছে, এটা হচ্ছে সেকেন্ডারি ওয়েভ বা যেটাকে এস বলছে, এস ওয়েভ। আর এটা হচ্ছে সারফেস ওয়েভ বা ভূপৃষ্ঠ তরঙ্গ বলছে। তো এই ভূপৃষ্ঠ তরঙ্গের অনেক এলোমেলো এবং ওই দুটি যেটা প্রাইমারি এবং সেকেন্ডারি এই তরঙ্গ থেকে এর গতিবেগ অনেক কম হয়, যে কারণের জন্য এই সারফেস ওয়েভ দিয়ে বা যেটাকে পৃষ্ঠ তরঙ্গ বলছে এটাতে সারফেস ওয়েভ অনেক ভূপৃষ্ঠে অনেক বেশি, ঠিক আছে, অনেক বেশি কি করি না ধ্বংসলীলা বা অনেক বেশি ধ্বংসাত্মক কাজ করে ভূপৃষ্ঠে, ঠিক আছে। এবং ভূপৃষ্ঠে যে ক্ষয়ক্ষতিগুলো হয় এটা এই ওয়েভের জন্য হয়ে থাকে। এটা হচ্ছে ভূপৃষ্ঠ বরাবর প্রবাহিত হয়। একে আবার দুটো ভাগে ভাগ করেছে, দেখো, একটা হচ্ছে রেলে ওয়েভ বা এটাকে এল ওয়েভ, রেলে তরঙ্গ বলছে, এটাকে এল ওয়েভ বলছে, ঠিক আছে। তাহলে তিনটি যে তরঙ্গ, ভূমিকম্প তরঙ্গ, তো এগুলোর মধ্যে ধরো পি ওয়েভ যেটা পদার্থের সমস্ত অবস্থার মধ্যে দিয়ে কঠিন তরল এবং গ্যাসীয় অবস্থার মধ্যে দিয়ে ক্রমসংকোচন এবং প্রসারণ প্রক্রিয়ায় এই তরঙ্গ প্রবাহিত হতে পারে। আর পি তরঙ্গ হচ্ছে অনলি সলিড, অর্থাৎ শুধুমাত্র কঠিন অবস্থার মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে, ঠিক আছে। তাহলে তিনটি তরঙ্গের মধ্যে তোমরা বলবে যেটা হচ্ছে সারফেস ওয়েভ বা যেখানে হচ্ছে এল ওয়েভ, এই ওয়েভটা ভূপৃষ্ঠে অনেক বেশি ক্ষয়ক্ষতি সম্পাদন করে। ভূমিকম্পের ঠিক পর মুহূর্তে, ঠিক আছে, শক্তিশালী কম্পনের কয়েক সেকেন্ডে বিরাট ক্ষয়ক্ষতি হয়ে যায়। ভূত্বকীয় পদার্থগুলো ভারসাম্য অবস্থায় পৌঁছতে মূল ভূমিকম্পের পরও আরও কয়েকটা পরবর্তী কম্পন বা আফটার শক সৃষ্টি হয়। তাহলে ভূমিকম্পের পরে ঠিক আছে, পদার্থগুলো ব্যালেন্স অর্থাৎ সাম্য অবস্থায় ফিরে আসার জন্য পুনরায় কিন্তু সেই জায়গাতে এটাকে বলছে আফটার শক এটা কিন্তু সৃষ্টি হয়। তাহলে কি জানলাম আমরা ভূমিকম্প তাকে বলে ভূমিকম্প সৃষ্টির যে কারণগুলো এবং ভূমিকম্পের কেন্দ্র, উপকেন্দ্র এবং ভূমিকম্পের ফলে সৃষ্টি বিভিন্ন তরঙ্গগুলো, ঠিক আছে, ভূমিকম্পের ফলে সৃষ্টি তরঙ্গগুলো। এরপরে বলছে যে ভূমিকম্প পরিমাপের যে যন্ত্র সেটা হচ্ছে সিসমোগ্রাফ। এর দ্বারা আমরা কি জানতে পারি না ভূমিকম্পের কেন্দ্র এবং উপকেন্দ্রের অবস্থান, স্থায়িত্ব, কত মিনিট এটা স্থায়িত্ব হয়েছে, ঠিক আছে। পরিমাপ যন্ত্র বলে তাহলে অবশ্যই তোমরা এটা সিসমোগ্রাফ বলবে। আর যদি এখানে বলে যে ক্ষয়ক্ষতির তীব্রতার মাত্রা পরিমাপ করার জন্য যে স্কেলটা তৈরি করা হয়, যে স্কেলটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে রিক্টার স্কেল। রিক্টার স্কেলের মাত্রা কত থাকে না, মান থাকে এখানে 0 থেকে 10 পর্যন্ত, ঠিক আছে। আর এখানে বলছে এই স্কেল অনুযায়ী ভূমিকম্পের তীব্রতা প্রতি 1 পয়েন্ট বাড়ার, অর্থাৎ 1 পয়েন্ট বাড়ার যদি ডিফারেন্স হয় তাহলে ভূমিকম্পের ক্ষয়ক্ষতির মাত্রা আগের পয়েন্টের থেকে 10 গুণ বেশি হবে, ঠিক আছে। 5-6 এই যে এক ডিফারেন্স না, তো কোনো জায়গায় যদি এরকম কোনো জায়গায় 5 এবং কোনো জায়গায় 6 থাকে রিক্টার স্কেলে, তাহলে যে জায়গায় 6 মাত্রা ছিল ভূমিকম্প মাত্রা, তাহলে সেখানে 5-এর জায়গায় তুলনায় তার যে মাত্রা সেটা ভূমিকম্পের যে মাত্রা বা তীব্র সেটা 10 গুণ বেশি হয়ে যাবে। তো আর একটা কথা হচ্ছে সুমাত্রাতে যেটা 2004 সালে যে সুনামিটা হয়েছিল তার রিক্টার স্কেলের মাত্রা ছিল 9.1, 9.1, এবং সবথেকে ধ্বংসাত্মক। আমরা জানি যে সুনামি যেটা যে ভারতবর্ষের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের যে একদম সাউথ মোস্ট পার্ট যেটা ইন্দিরা পয়েন্ট, সেটা জলের তলায় চলে গেছে, যে লাইট হাউস আছে সেটা জলের তলায় চলে গেছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটা সিসমোগ্রাফ যন্ত্রে ছবি দেওয়া রয়েছে, ঠিক আছে। এছাড়াও এই ধরনের সিসমোগ্রাফ ছাড়াও ইলেকট্রনিক সিসমোগ্রাফির এখন
প্রচলন আছে। ভূমিকম্প প্রবণ অঞ্চল, ভারতের কোন কোন অঞ্চলগুলো ভূমিকম্প প্রবণ অঞ্চল এটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে তোমাদেরকে যে জায়গাগুলো সাধারণত পাত সীমানা কোনগুলো করতে হবে, যেটা উত্তর দিকের অংশ, হিমালয়ের যে বর্ডার লাইন, ওই অংশগুলো ভূমিকম্প প্রবণ অঞ্চল। এবং এখানে যেটা রয়েছে নর্থ ইস্ট ইন্ডিয়াতে এবং আসাম এবং ব্রহ্মপুত্র ভ্যালি এই জায়গাতে এবং গুজরাট এই জায়গাগুলো হচ্ছে ভূমিকম্প প্রবণ অঞ্চল। আর যেটা হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা, এই জায়গাটাতেও জাপানকে আমরা ভূমিকম্পের দেশ বলি। তো এই জায়গাগুলো কিন্তু অনবরত ভূমিকম্প হয়, কারণ এই জায়গাগুলো হচ্ছে অভিসারী যে পাত সীমানা রয়েছে, এই পাত সীমানাতে অবস্থান করেছে। প্যাসিফিক যেটা রিং অফ ফায়ার বলছে, দক্ষিণ আমেরিকার দক্ষিণে হর্ন অঞ্চল থেকে যেটা হচ্ছে মধ্য আমেরিকা বা মেক্সিকো, তারপরে রয়েছে অ্যালুসিয়ান দ্বীপপুঞ্জ, তারপরে জাপান হয়ে, ঠিক আছে, ওখানে ফিলিপাইন্স দ্বীপপুঞ্জ, নিউজিল্যান্ড পর্যন্ত এই জায়গাগুলো বেশিরভাগ আগ্নেয়গিরি, এখানে সক্রিয় আগ্নেয়গিরি এই জায়গাতে অবস্থান করেছে। কারণ এখানে কি হচ্ছে না, একটা যেটা ভারী প্লেট সেটা স্ট্রাটোস্ফিয়ারে অভ্যন্তরে যাচ্ছে এবং গলে যাচ্ছে, যে কারণের জন্য সেখান থেকে লাভাগুলো বাইরে বেরিয়ে আসছে এবং সেটা আগ্নেয়গিরি অগ্নুদ্গম হচ্ছে এবং যেটা হচ্ছে আগ্নেয়গিরি বা আগ্নেয় পর্বতের সৃষ্টি হচ্ছে। তো দেখো এখানে ফিলিপাইন্সের কতগুলো আগ্নেয়গিরির নাম আছে, কিংবা ফুজিয়ামা আছে জাপানে, পিনাটুবো ক্রাকাতোয়া ইন্দোনেশিয়া, সেন্ট হেলেন্স ইউএসএ, পোর্টোপেটেল মেক্সিকো, কোটোপেক্সি যেটা হচ্ছে পেরুতে রয়েছে, দক্ষিণ আমেরিকার ইকুয়েডর এই একটা বেল্ট রয়েছে। এছাড়া রয়েছে দেখো এখানে এখানে রয়েছে মিড ওয়ার্ল্ড মাউন্টেন বেল্ট আর হচ্ছে মিড কন্টিনেন্টাল বেল্ট। এছাড়া এগুলো রয়েছে। পৃথিবীর 20% ভূমিকম্প এই জায়গাতে ঘটে থাকে। প্রধান হচ্ছে প্যাসিফিক যেটা রিং অফ ফায়ার বা এই জায়গাগুলো। হ্যাঁ, তো এই জায়গাগুলো হচ্ছে ভূমিকম্প প্রবণ। এখানে অনেক পাত, এই পাতের গতিশীলতা অনেক বেশি করে লক্ষ্য করা যায়। আর ভারতের যে জায়গাগুলো ভূমিকম্প প্রবণ সেগুলো হচ্ছে হিমালয় পার্বত্য অঞ্চল, গঙ্গা ব্রহ্মপুত্র উপত্যকা এবং যেটা হচ্ছে গুজরাটের যে অঞ্চলটা, কচ্ছের যে জায়গা রয়েছে ভুজ, এই জায়গাগুলো ভূমিকম্প প্রবণ। তো ভূমিকম্পের ফলেও কি হয় না, নতুন ভূমিরূপের কিন্তু সৃষ্টি হতে পারে। যেটা আমরা পড়ছি যে অস্তিত্ব পৃথিবী কি হচ্ছে না, ভূমিকম্প এবং অগ্নুদ্গম এই দুটো কারণের জন্য নতুন ভূমিরূপের সৃষ্টি হতে পারে, যেগুলো হচ্ছে পৃথিবীর আভ্যন্তরীণ শক্তি বা যেগুলোকে এন্ডোজেনেটিক ফোর্স বলছে, যেটা ভূ অভ্যন্তরীণ নিচে সৃষ্টি হয়। এবং এর ফলে কি হয় না, ভূপৃষ্ঠে প্রাথমিক ভূমিরূপের সৃষ্টি হয়। যেমন হয়তো কোনো জায়গায় চ্যুতির ফলে সেখানে প্রস্তরপর্বতের সৃষ্টি হতে পারে, বা দুটি ফাটলের মধ্যবর্তী অংশ উত্থিত হয়ে গিয়ে সেখানে স্তূপ পর্বতে গঠিত হতে পারে। পরবর্তী সময়ে কি হবে না, সেই অঞ্চলে ভূপৃষ্ঠের উপরে যে শক্তিগুলো, বিশেষ করে কি হয় নদী, বায়ু, এগুলো বেশি করে কাজ করে এবং সেগুলোকে কি করে না, সেগুলোকে সেই প্রাথমিক ভূমিরূপটাকে ক্ষয় করে করে অন্যান্য যে গৌণ ভূমিরূপ সেগুলো সৃষ্টি করে, আইসে ভিসে ভ্যালি তৈরি করে, যেরকম মেন্ডার সৃষ্টি করে। তো এগুলো আভ্যন্তরীণ শক্তি হিসেবে কাজ করে এবং নতুন নতুন ভূমিরূপ গঠন করে, ঠিক আছে। আর যে বাইরের যে শক্তিগুলো সেগুলো তার যে পরিবর্তন ঘটায় এবং তার যে হাইট, তার যে উচ্চতা, সেটা গম্ভীর পর্বত হতে পারে কিংবা স্তূপ পর্বত হতে পারে, সে বাহ্যিক শক্তিগুলো ক্ষয় করতে থাকে এবং বিভিন্ন আকার আকৃতি এবং তাদের উচ্চতা এগুলোকে প্রদান করে। তাহলে এখানে যে কোশ্চেনগুলো করতে হবে সেটা হচ্ছে ভূমিকম্প কেন্দ্র এবং উপকেন্দ্র কাকে বলে। এখানে কারণটা এতটা ইম্পর্টেন্ট নয়, কারণ এটা ভূমিকম্পের
ভূমিকম্পের অস্তিত্ব পৃথিবীর মানে ভূমিকম্প এবং অগ্নুৎপাত কীভাবে নতুন ভূমিরূপ তৈরি করছে সেটা এখানে বলতে চেয়েছে। হ্যাঁ, ভূমিকম্পের বা ভূকম্পন তরঙ্গগুলো ভূকম্পন তরঙ্গ গুলির নাম কি কি? কোন তরঙ্গ, মানে এইখানে ভূমিকম্প তরঙ্গগুলোর মধ্যে কোন তরঙ্গ প্রথম উপকেন্দ্রে, যেটাকে এপিসেন্টার বলছে, এপিসেন্টারে এসে পৌঁছায়। তারপরে কোশ্চেন হচ্ছে ভূমিকম্পে পরিমাণ পরিমাপক যন্ত্রের নাম কি? হলো রিক্টার স্কেল। Richter scale কি কাজে ব্যবহৃত হয়? Richter scale কি কাজে ব্যবহৃত হয়? ভূপৃষ্ঠে ক্ষয়ক্ষতির জন্য ভূমিকম্পে কোন তরঙ্গকে দায়ী করা হয়? কোন তরঙ্গকে যে ভূপৃষ্ঠে যে ক্ষয়ক্ষতি হয় সেটার জন্য একটা বিশেষ তরঙ্গ যার নাম আছে সেটা লিখতে হবে। আর সুনামি, সুনামি একটা জাপানি শব্দ। এই শব্দের অর্থ কি? SUNAMI। আর হচ্ছে দুটি ভূমিকম্প
এটা ভারতের। ঠিক আছে, এই চ্যাপ্টার থেকে এই কোশ্চেনগুলো কমপ্লিট করবে। ঠিক আছে, এবং পরবর্তী ক্ষেত্রে অগ্নুৎক এবং ভূমিকম্পের এগুলো মানুষের জীবনে, এগুলো কিভাবে মানুষের জীবনে বিপর্যয় আনে এবং এর যে সুফল এবং কুফল, এগুলো আমরা পরবর্তী ক্লাসেতে আলোচনা করব। ঠিক আছে, আজকে এই পর্যন্তই।